হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের লেকচারটা মূলত এইচএসসি 25 ব্যাচের জন্য, যাদের কয়েকদিন পর থেকেই টেস্ট পরীক্ষা শুরু। তো আমরা আজকের লেকচারে আলোচনা করব মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায়টা নিয়ে। এই মহাকর্ষ এবং অভিকর্ষ অধ্যায়টা আমি টোটাল 3টা লেকচারে তোমাদের শেষ করিয়ে দেব। তার ভিতর প্রথম 2টা লেকচার থাকবে জাস্ট থিওরিটিক্যাল পার্ট, এবং লাস্টের ক্লাসে অর্থাৎ 3 নম্বর ক্লাসটাতে আমি আলোচনা করব ম্যাথমেটিক্যাল বিভিন্ন প্রবলেম নিয়ে। তো অধ্যায় শুরু করার আগে দেখা যাক এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ টপিক কী কী আছে। তোমাদের আরও একটা কথা আগে থেকে বলে রাখি, তোমরা যেহেতু এইচএসসি 25 ব্যাচ এবং তোমাদের কয়েক মাস পরেই এইচএসসি পরীক্ষা শুরু, তো এখন তোমরা যেগুলো পরীক্ষাতে আসবে শুধু সেগুলোই প্র্যাকটিস করবা। এর বাইরে কোনো প্রতিপাদন বা যে কোনো হায়ার লেভেলের ম্যাথ কিছুই করার দরকার নাই। তো আমি তোমাদের এই অধ্যায়ে ঠিক সেটুকু অংশ করবো যেটুকু অংশ তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে আসবে। আমি যা করাবো তার বাইরে থেকে এই অধ্যায় থেকে তোমার পরীক্ষাতে কিছুই আসবে না, সেই বিশ্বাস নিয়ে তোমরা ক্লাসটা করতে বসো। তো আমরা প্রথমে চ্যাপ্টার ম্যাপটা দেখি। চ্যাপ্টার ম্যাপ। তো এই অধ্যায়ে মেজর টপিক কী কী আছে? প্রথম যেটা আছে সেটা হচ্ছে মহাকর্ষ সূত্র। মহাকর্ষ সূত্র। 2 নম্বর যে টপিকটা আছে সেটা হচ্ছে কেপলার সূত্র। কেপলারের সূত্র। আচ্ছা, 3 নম্বর যে টপিকটা আছে সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ এবং এর তারতম্যতা। আচ্ছা, শর্টে লিখছি অভিকর্ষ ত্বরণ ও এর তারতম্যতা। 4 নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে মুক্তিবেগ। আমি আশা করি তোমরা এই সবগুলো পয়েন্টের নামগুলোই শুনেছো, প্লাস তোমাদের একটু হলেও পড়া আছে। 5 নম্বর টপিকটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ, স্যাটেলাইট বা এই জাতীয় কিছু, বুঝছো? আচ্ছা, কৃত্রিম উপগ্রহ। এবং 6 নম্বর লাস্ট টপিক সেটা হচ্ছে মহাকর্ষীয় বিভব ও মহাকর্ষীয় প্রাবল্য। মহাকর্ষীয় বিভব এটাকে কী দিয়ে প্রকাশ করা হয়? ভি। ও প্রাবল্য, প্রাবল্যটাকে ই দিয়ে প্রকাশ করা হয়, বুঝছো? আচ্ছা, তো এই টোটাল 6টা যে টপিক লিখলাম, এই 6টা টপিক যদি তুমি টোটাল কমপ্লিট করা থাকে তার মানে বুঝবা তোমার এই অধ্যায়টা ফুল কমপ্লিট করা শেষ। তো আমরা আজকের লেকচারে এই যে প্রথম 3টা টপিক নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, প্রথমে আসছে তাহলে তোমার মহাকর্ষ সূত্র। লেখো, উপরে হেডিং লিখবা, তোমরা আমার ক্লাসের সাথে সাথে তোমরাও নোট করবা। আচ্ছা, মহাকর্ষ সূত্রের আমরা বিবৃতিটা কি জানি? এরকম ছিল সেটা যে এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল বস্তু কণাদ্বয়ের মধ্যবর্তী সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তো এখান থেকে আমরা লেখার মতো 2টা জিনিস পাচ্ছি। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। ধরো আমার এই যে এখানে একটু লিখি, এখানে আমার একটা বস্তু আছে এম ভরের, M1 ভরের, এবং এইখানে ধরো একটা বস্তু আছে সেটা M2 ভরের, এবং তাদের যে মধ্যবর্তী সংযোজক সরলরেখা বরাবর যে ডিস্টেন্সটা সেটাকে আমরা ধরলাম ডি। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? এই যে একটা পাচ্ছি বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, এবং আরেকটা পাচ্ছি ওই বলটা বস্তুদ্বয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে জিনিসটা এরকম আসে না? তো 1 নম্বর আর 2 নম্বর যদি আমরা একসাথে লিখি তাহলে কি পাচ্ছি আমরা? F is proportional to M1 M2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তো আমরা যদি সমানুপাতিক চিহ্নটা উঠাইতে চাই তাহলে আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালু আনা লাগবে। তো এইখানে সেই কনস্ট্যান্ট ভ্যালুটা আমরা আমাদের ক্যাপিটাল জি। তাহলে জিনিসটা দাঁড়ায় জি ইন্টু M1 M2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তো এই সূত্রটা কিন্তু আমরা কম বেশি সকলেই জানি। তো এখান থেকে আরেকটা জিনিস জানার আছে যে এই যে জি যেটা লিখলাম এটা দিয়ে কী প্রকাশ করে? তো জিটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। জিটা কি? মহাকর্ষীয় ধ্রুবক। ইংলিশে বলে গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তো এই জি এর মানটা
এই জি এর মানটা একটা জিনিস খুব সুন্দরভাবে মাথায় রাখবা, এই জি এর মানটা তোমার কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। এই মহাবিশ্বের কোনো কিছুই এই ক্যাপিটাল যে জি এটাকে প্রভাবিত করতে পারে না। সকল ক্ষেত্রে এই জি এর মানটা কনস্ট্যান্ট, এবং সেই মানটা হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11। এককটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তুমি যদি একক ভুলে যাও তাহলে এই যে সূত্র থেকে তুমি এককটাকে নিয়ে আসতে পারবে। তো এই গেল তোমার মহাকর্ষীয় সূত্রের টপিকটা। এখান থেকে এইটুকুই তোমার জানার ছিল, আর ম্যাথ করার সময় আমরা দেখবো এখান থেকে কী কী ম্যাথ আসতে পারে। আচ্ছা, তারপরে 2 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে তোমার কেপলারের সূত্র। তো কেপলারের সূত্রটা আমরা এই সাইডে লিখি। কেপলারের সূত্র তো দেখো, বিজ্ঞানী কেপলার সম্ভবত সালটা 1618 খ্রিস্টাব্দ ছিল। তো যাই হোক, তিনি যে গ্রহ গতি সম্পর্কীয় 3টা সূত্র প্রদান করেন। তার প্রথমটা ছিল উপবৃত্তীয় সূত্র। প্রথমটা ছিল উপবৃত্ত সূত্র। ইংলিশে কী বলা হয়? ইংলিশে এটাকে বলে ল অফ এলিপস। এলিপস মানে উপবৃত্ত। তো তোমার বিবৃতিটা তোমরা বই থেকে দেখে নিতে পারবো, আমি মুখে বলছি। বিবৃতিটা এরকম ছিল যে প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে একটি উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে। তার মানে কি, আমাদের একটা উপবৃত্ত কল্পনা করি, এই যে আমাদের সেই উপবৃত্তটা, আর সেই উপবৃত্তের ফোকাসটা হচ্ছে এই যে এখানে ধরলাম। তো বোঝাচ্ছে যে প্রতিটি গ্রহ এই যে সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে, অর্থাৎ এই পয়েন্টে সূর্য রেখে যে উপবৃত্তাকার যে কক্ষপথ, এই কক্ষপথ বরাবর সে গ্রহটা প্রদক্ষিণ করছে। ধরলাম আমাদের এখানে একটা গ্রহ আছে। ক্লিয়ার? তো উপবৃত্ত সূত্রটা এটুকুই বলছে। আচ্ছা, তো 2 নম্বরে যেটা ছিল তার বিবৃতি, সেটা ছিল এরকম ক্ষেত্রফল সূত্র। সেটাকে বলে ক্ষেত্রফল সূত্র। ক্ষেত্রফল সূত্র ইংলিশে বলে ল অফ এরিয়া। ল অফ এরিয়া। তো সেই বিবৃতিটা এরকম ছিল যে গ্রহ এবং সূর্যের সংযোজককারী ব্যাসার্ধ রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তো আমরা দেখো এখানেও যদি সেই একই চিত্রটা আরেকবার আঁকাই, এটা ছিল আমার উপবৃত্ত, এটা ছিল উপবৃত্তের ফোকাস, এখানে ছিল সূর্য, আর ধরলাম এইখানে আছে আমার একটা গ্রহ। তো দেখো, ধরলাম গ্রহটা শুরুতে ছিল এ পয়েন্টে, এবং সে টি সময় পরে এইখান থেকে এই যে একটা পয়েন্ট আসলো, বি পয়েন্টে আসলো। আবার ওই গ্রহটা ধরলাম এখানে ছিল পি পয়েন্টে, এবং সেই একই টি সময় পরে, এখানে যে টি সময়, এই টি সময় পরে এই গ্রহটা গিয়ে পৌঁছালো কিউ পয়েন্টে। তাহলে দেখো, আমরা এখান থেকে যদি এ এবং সূর্যের মধ্যবর্তী একটা ডিস্টেন্স চিন্তা করি, এবং বি এবং সূর্যের মধ্যবর্তী একটা ডিস্টেন্স চিন্তা করি, তাহলে এটা একটা ক্ষেত্রফল হয় না? এই ক্ষেত্রফলকে কি বলে? ধরলাম সূর্যটার পয়েন্টটা হচ্ছে ও, তাহলে এই ক্ষেত্রফলটা বোঝায় এ ও বি ক্ষেত্র। আর এখানে দেখো পি থেকে ও, আবার কিউ থেকে ও, এখানে আরেকটা ক্ষেত্রফল চিন্তা করা যায়। সেই ক্ষেত্রফলটা কি? পি ও কিউ ক্ষেত্র। তো কেপলারের সূত্র মতে এই যে এ ও বি ক্ষেত্র এবং পি ও কিউ ক্ষেত্র, এই দুটো ক্ষেত্রফল কি সমান। তার কারণ হিসেবে সে কী দেখাইছে যে উভয় ক্ষেত্রেই অতিক্রান্ত সময়টা হচ্ছে টি। আচ্ছা, এটা ছিল দ্বিতীয় সূত্র। এবং তৃতীয় যে সূত্রটা, থার্ড যে সূত্রটা, সেটা ছিল তোমার সময়ের সূত্র। বুঝছো? তৃতীয় যে সূত্রটা সেটা হচ্ছে সময়ের সূত্র। তো ইংলিশে বলে ল অফ টাইম। তো সেটার বিবৃতি কেমন ছিল? সেটা বিবৃতি ছিল যে প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। সেটা ম্যাথমেটিক্যালি যদি আমি লিখি তাহলে জিনিসটা এরকম আসে, প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ, পর্যায়কাল টি হলে তার বর্গ টি স্কোয়ার। এবং সেটা কি সূর্য থেকে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। এই যে সূর্য থেকে তার যে গড় দূরত্ব, এটা একটা দূরত্ব, এই সূর্য থেকে তার একটা দূরত্ব। তো এই দূরত্বকে সচরাচর এ দিয়ে প্রকাশ করা হয়, এই ডিস্টেন্সটাকে এ দিয়ে প্রকাশ করা হয়। তো সূর্য থেকে তার দূরত্বের ঘনফলের সমানুপাতিক বলছে, তাহলে দূরত্বের ঘনফল তার সমানুপাতিক। তাহলে এখান থেকে বিষয়টা এরকম আসছে, টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এ কিউব।
তো এটা গেল তোমার কেপলারের যে 3টা সূত্র, সেই 3টা সূত্রের বিবৃতি এবং তার ম্যাথমেটিক্যালি যে ইকুয়েশনটা আসে সেটা। তো তোমাদের একটা কথা বলে রাখি এমসিকিউ এর জন্য, জাস্ট এটা হচ্ছে কেপলারের সূত্র থেকে এমসিকিউ যদি আসে তাহলে তুমি এই 3টা জিনিস একটু জেনে রাখবা। 1 নম্বরে কী বলছিলাম, উপবৃত্ত সূত্র, উপবৃত্ত সূত্র। 2 নম্বরটা ছিল ক্ষেত্রফল সূত্র। 3 নম্বরটা কী ছিল, 3 নম্বরটা ছিল সময়ের সূত্র। তো এখন এই যে উপবৃত্ত সূত্রটা এটা কী করে জানো, এটা হচ্ছে গ্রহের কক্ষপথের আকৃতি প্রকাশ করে। গ্রহের যে কক্ষপথ, সেই কক্ষপথের কি প্রকাশ করে, আকৃতি, কক্ষপথের আকৃতি। আর সময়ের সূত্র এটা কি করে, এটা হচ্ছে কক্ষপথের আকার ও অতিক্রান্ত সময়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে। কক্ষপথের আকার ও অতিক্রান্ত সময়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে। তোমরা আমার মুখের কথা অনুযায়ী খাতায় খুব সুন্দরভাবে লিখবে এগুলা। আর ক্ষেত্রফল যে সূত্রটা ওটা কী প্রকাশ করছিল, ওইটা হচ্ছে তোমার কক্ষীয় বেগ এবং সূর্য ও গ্রহের মধ্যবর্তী দূরত্বের ভেতর সম্পর্ক স্থাপন। কক্ষীয় বেগ এবং সূর্য ও গ্রহের মধ্যবর্তী দূরত্বের মধ্যে সম্পর্ক স্থাপন। তো এই 3টা একটু মুখস্থ করবা, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রায় দিয়ে দেয়। তো আমরা এখান থেকে কিন্তু 1 নম্বর এবং 2 নম্বর টপিকটা শেষ। এখন আমাদের আজকের ক্লাসের যে লাস্ট টপিক সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি এবং এর তারতম্যতা। তো 3 নম্বর টপিকটা ছিল অভিকর্ষ ত্বরণ জি ও এর তারতম্যতা। হেডিং লেখো অভিকর্ষ ত্বরণ জি ও এর তারতম্যতা। তোমাদের একটা কথা বলে রাখি, এই যে জি এর মান, জি বলতে আমি স্মল জিটা বোঝাচ্ছি এখন, এই জি এর মানটা বস্তুর অবস্থানের উপর নির্ভর করে। অর্থাৎ বস্তুটা ভূপৃষ্ঠে আছে নাকি ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় আছে, অথবা ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট গভীরতায় আছে, বা কত ডিগ্রি অক্ষাংশে আছে, তার উপর ডিপেন্ড করে জি এর মানটা ভ্যারি করে। তো আমরা প্রথম পয়েন্টে যেটা দেখব সেটা হচ্ছে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণটা। ভূপৃষ্ঠে, বুঝছো, ভূপৃষ্ঠে জি এর মানটা দেখব আমরা। তো আমরা আগে বলছি আমাদের প্রতিপাদনের এখন কোনোই দরকার নাই, পরীক্ষাতে প্রতিপাদন আসবে না। তুমি জাস্ট সূত্রটা মুখস্থ করবা এবং কোনটা দ্বারা কী বোঝাচ্ছে এটা মাথায় রাখবা। তো দেখো, এইটা যদি আমাদের পৃথিবী হয় তাহলে এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। আর এইখান থেকে এই যে পরিধি বরাবর যে রেখাটা টানলাম এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আচ্ছা, আমি এখানে পৃথিবী বলছি কিন্তু এটা পৃথিবী না, সকল গ্রহ উপগ্রহের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। ক্লিয়ার? তাহলে এই যে আরটা এটা হচ্ছে সেই গ্রহ বা উপগ্রহের ব্যাসার্ধ। আর এই যে পরিধির উপরে সকল বিন্দুই কী বোঝাচ্ছে, ওটার পৃষ্ঠ বোঝাচ্ছে। এই যেটা বোঝালাম ভূপৃষ্ঠ, সেটাই। তো দেখো, আমরা এই ক্ষেত্রে জি ইকুয়াল বলতে পারি ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো এখানে কোনটা দ্বারা কী বোঝাচ্ছে, জি দ্বারা বোঝাচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এম দ্বারা বোঝাচ্ছে কি, ওই যে গ্রহ বা উপগ্রহের অভিকর্ষ ত্বরণটা আমরা বের করতে চাচ্ছি সেই গ্রহ বা উপগ্রহের ভর, সেই গ্রহ বা উপগ্রহের ভর। আরটা কি বোঝাচ্ছে, আরটা কি ওই বস্তুর ব্যাসার্ধ বোঝাচ্ছে না, আরটা বোঝাচ্ছে ওই গ্রহ বা উপগ্রহের ব্যাসার্ধ। অর্থাৎ আমরা যেই গ্রহ বা উপগ্রহের অভিকর্ষ ত্বরণটা বের করছি সেই গ্রহ বা উপগ্রহের ব্যাসার্ধ বোঝাচ্ছে আর দিয়ে, আর এমটা বোঝাচ্ছে সেই গ্রহ বা উপগ্রহের ভর। ক্লিয়ার? তাহলে তোমরা এই সূত্রটা মুখস্থ করে ফেলবা। আচ্ছা, ভূপৃষ্ঠের ক্ষেত্রে আমরা আরও একটা সূত্র জানি। যেমন ধরো তোমার এখানে যে এমটা বা গ্রহের উপগ্রহের যে ভরটা, এটা ধরো তোমার প্রশ্নে দেওয়া নাই, তোমার ভর না দিয়ে জাস্ট ব্যাসার্ধটুকু দেওয়া আছে, তো সেইখান থেকে তুমি কীভাবে বের করবা। তো আমরা দেখো একটা জিনিস জানি, তোমরা কি এই রো এর মানে জানো, রো দিয়ে কী প্রকাশ করা হয়, রো বলতে বোঝা হচ্ছে ঘনত্ব। তো আমরা একটা জিনিস জানি না, এম ইকুয়াল কী জানি আমরা, রো ভি, ভি দিয়ে বোঝাচ্ছে আয়তন, ভলিউম। তো আমরা জি ইকুয়াল কী বলতে পারি, আমরা এম না লিখে এটা লিখতে পারি না, তো এম না লিখে লিখলাম রো ভি ডিভাইডেড বাই আর স্কোয়ার।
তো দেখো রো এর মতো রাখলাম, এখন ভি তো আয়তন। তো একটা জিনিস চিন্তা করো তো, গ্রহ বা উপগ্রহের আকৃতিটা কেমন হয়? গোলক আকৃতির থাকে না? তো গোলকের আয়তন আমরা কি জানি? 4/3 পাই আর কিউব। গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, আর নিচে ছিল আর স্কোয়ার। তো দেখো আর কিউব আর আর স্কোয়ার কাটাকাটি গেলে উপরে থেকে জাস্ট আর, তো সেটাকে সাজিয়ে লিখলে এরকম আসে 4/3 পাই আর রো জি, যে স্মল জি ইকুয়াল, বুঝছো? এটাও কিন্তু ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের ফর্মুলা, এটাও ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের ফর্মুলা। তো এখানে দেখো তোমার যে এখানে যে একটা এম ছিল, ক্যাপিটাল এম, সেই ক্যাপিটাল এমটা এখানে অনুপস্থিত। তার মানে কি বুঝলাম? যখন প্রশ্নে ভর দেওয়া থাকবে না তখন আমরা এটা ইউজ করব। তুমি এই দুইটাই মুখস্থ করে ফেলবা। তো আমাদের ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের টপিকটা কমপ্লিট। তারপরে আসি আমরা এখানে 2 নম্বর টপিকে, সেটা হচ্ছে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। বুঝছো? আগে তো গেল ভূপৃষ্ঠে, এবার হচ্ছে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। তো ধরলাম এই যে আমাদের পৃথিবী, এটা আমাদের পৃথিবী। তো এটুকু হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আমি আবারও কিন্তু পৃথিবী বলে ফেলছি, এটা পৃথিবী না, এটা হচ্ছে গ্রহ বা উপগ্রহের ব্যাসার্ধ। গ্রহ বা উপগ্রহের ব্যাসার্ধ। ধরলাম এখান থেকে একটা বস্তু আছে এইচ উচ্চতাতে, এই পয়েন্টে। তো এই পয়েন্টে অভিকর্ষ ত্বরণের ভ্যালু কত? তো দেখো আমরা আগের ক্ষেত্রে কি জানছিলাম? জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই আরটা কী ছিল? এই যে এইটুকু ছিল। তো এখন আমরা ওই আর না লিখে আরের জায়গায় এখন কী লিখবো? আর প্লাস এইচ। দেখো তুমি এই ডিস্টেন্সটুকু আর প্লাস এইচ, আমরা আরের জায়গায় লিখবো আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। ক্লিয়ার? এই যে এই ফর্মুলাটা, এটা একটা গেল। তো এখান থেকে আরেকটা ফর্মুলা আছে তোমাদের, এই যে এটা হচ্ছে জি অফ এইচ বলতে পারো। তো আরেকটা ফর্মুলা আছে, সেটা এভাবে লেখা যায় জি অফ এইচ ইকুয়াল জি ইন্টু 1 মাইনাস 2h ডিভাইডেড বাই আর। এটা কিন্তু তুমি সকল ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে না, এটা তখনই অ্যাপ্লাই হবে যখন এই যে এইচটা আর থেকে খুবই ছোটো হবে। এইচের মানটা এই যে এই এইচটা এই আর থেকে যখন খুবই ছোটো হবে তখন তুমি এটা অ্যাপ্লাই করতে পারবা। তো আমার পরামর্শ থাকবে এটা অ্যাপ্লাই না করে তুমি সরাসরি এইটাই অ্যাপ্লাই করবা সকল ক্ষেত্রেই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে তাই যদি হয় তাহলে আমরা এবার আমাদের 3 নম্বর ইসে যাই, সেটা হচ্ছে ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণ জি। ডি গভীরতা আমাদের ভূপৃষ্ঠে গেল, এইচ উচ্চতাতে গেল, এবার আসছে ডি গভীরতায়। তো ডি গভীরতাতে ক্ষেত্রে জিনিসটা কেমন আসে দেখো, এই যে এইটা আমাদের কি সেই গ্রহ বা উপগ্রহ, এটা হচ্ছে তার কি, এটা হচ্ছে তার ব্যাসার্ধ। তো গতবার কী ছিল, এইখান থেকে এইচ একটা উচ্চতায় ছিল, তো এবার তা না গিয়ে এখন এখান থেকে ডি গভীরতায়। তো ধরলাম এখান থেকে ডি গভীরতা তোমার কল্পনা করলে এই যে এই পয়েন্টটাতে, আর এটা হচ্ছে তোমার ডি, এই ডিস্টেন্সটুকু ডি। তাহলে এই যে এই ডিস্টেন্সটুকু কী আসবে? আর মাইনাস ডি না? দেখো টোটালটা আর ছিল, তার থেকে এই ডিটুকু বাদ গেলে এটা আসে আর মাইনাস ডি। এটা তাহলে আসছে তোমার আর মাইনাস ডি। ক্লিয়ার? তো এখান থেকে আমরা অভিকর্ষ ত্বরণটাকে জি ডি দিয়ে যদি প্রকাশ করি তাহলে এখান থেকে ফর্মুলাটা আসে জি ইন্টু 1 মাইনাস ডি ডিভাইডেড বাই আর। এখানে কার পরিচয় কি? এই জি ডি দিয়ে বোঝাচ্ছে ডি গভীরতা অভিকর্ষ ত্বরণ। এই জি দিয়ে বোঝাচ্ছে কি, যে আমরা যে আদর্শ মানটা জানি সেটা, অর্থাৎ ভূপৃষ্ঠে যেটা ছিল। আর এই ডি দিয়ে বোঝাচ্ছে গভীরতা, আর দিয়ে বোঝাচ্ছে এই যে ব্যাসার্ধটা। ক্লিয়ার? তোমরা এটা একটু মুখস্থ করবা। আর আরও একটা কথা বলে রাখি, এই যে এই সূত্রের ক্ষেত্রে আমরা বলছিলাম একটা শর্ত প্রযোজ্য আছে, সেটা কি ছিল? এই এইচটা আর থেকে খুবই ছোটো ছিল, কিন্তু এইটার ক্ষেত্রে কোনো শর্ত প্রযোজ্য নেই। ডি গভীরতা বললেই তুমি এটা অ্যাপ্লাই করতে পারবা। ক্লিয়ার? তো ডি গভীরতা দেখো তোমরা আরও একটা সূত্র অ্যাপ্লাই করতে পারো, সেটা কি? সেটা হচ্ছে জি ডি ইকুয়াল, দেখো এখানে একটা পাইছিলাম আমরা 4/3 পাই আর রো জি, আরটা ছিল ব্যাসার্ধ,
সেই একই সূত্র যদি এখানে আমরা অ্যাপ্লাই করি, তো 4/3 পাই, এখন আর এর জায়গায় কী আসবে, আর এর জায়গায় আসবে তোমার আর মাইনাস ডি, বাকিটুকু যেমন ছিল তেমনই। দেখছো এইটা আর এইটা একই জিনিস, একই ফর্মুলা, শুধু চেঞ্জটা কোথায় আসছে, চেঞ্জটা আসছে এখানে ছিল আর, এখানে আসছে আর মাইনাস ডি, এটুকুই। ক্লিয়ার? তো আশা করছি তোমরা এটুকু বুঝতে পারছো। এখন আমাদের অভিকর্ষ ত্বরণ জি এর লাস্ট পার্ট, সেটা হচ্ছে ল্যামডা অক্ষাংশীয় অভিকর্ষ ত্বরণ। তো 4 নম্বর টপিকটা হচ্ছে ল্যামডা অক্ষাংশে অভিকর্ষ ত্বরণ জি। তো এই ল্যামডা দিয়ে আমি কি বোঝাচ্ছি দাঁড়াও একটু, সেটা একটু তোমরা বোঝাই। এটা আমাদের সেই পৃথিবী বা গ্রহ উপগ্রহ। তো এই গ্রহ বা উপগ্রহে এই যে রেখা বরাবর এক্স অক্ষ বরাবর, এটাকে কি বলে জানো? এটা হচ্ছে বিষুবীয় রেখা, এটা বিষুবীয় রেখা। আর যে ওয়াই অক্ষ বরাবর যে রেখাটা, এটাকে বলে মেরু রেখা, বা এটা হচ্ছে মেরু অঞ্চল, আর এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। তো দেখো ল্যামডাটা ধরলাম এই পয়েন্টের আমরা অভিকর্ষ ত্বরণ বের করব, তাহলে এই যে অ্যাঙ্গেলটা না, এটারে বোঝা যাচ্ছে ল্যামডা। তার মানে ল্যামডাটা কাউন্ট হয় বিষুবীয় রেখা থেকে শুরু করে। ক্লিয়ার? তো এই ল্যামডা দ্বারা আমরা তাহলে কী বুঝলাম? এই ল্যামডাটা বোঝাচ্ছে তোমার কোণ, অর্থাৎ অ্যাঙ্গেল বোঝাচ্ছে। তো ল্যামডা ডিগ্রি অক্ষাংশ অভিকর্ষ ত্বরণ জি ল্যামডা ইকুয়াল আমরা বলতে পারি জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, এটাই তোমার ফর্মুলা। এখানে কোনটা দ্বারা কী বোঝাচ্ছে? জি তো বললামই, আদর্শ যে জি এর মানটা অর্থাৎ ভূপৃষ্ঠে যেটা ছিল সেটা। ওমেগা দিয়ে বোঝাচ্ছে কৌণিক বেগ, এটা তোমরা পড়ছো, তোমাদের পড়ার কথা, নিউটনিয়ান মেকানিক্সে এটা পড়ার কথা। ওমেগা দিয়ে বোঝাচ্ছে কৌণিক বেগ। ওমেগা ইকুয়াল কী জানি আমরা 2π/T, ক্যাপিটাল টি দিয়ে বোঝাচ্ছে পর্যায়কাল। পৃথিবীর ক্ষেত্রে পর্যায়কাল কত জানো? পৃথিবী নিজের অক্ষর উপর কত ঘন্টায় একবার প্রদক্ষিণ করে? 24 ঘন্টাতে না? তো 24 ঘন্টায় কত সেকেন্ড? 24 ঘন্টায় 86,400 সেকেন্ড। তো এটা হচ্ছে তোমার পৃথিবীর পর্যায়কাল। দেখো আমরা এখান থেকে কিছু জিনিস আরও একটু বের করতে পারি, যেমন ধরো বিষুবীয় অঞ্চলে যদি তোমার জি এর মানটা জিজ্ঞাসা করে, বিষুবীয় অঞ্চল, সেক্ষেত্রে তুমি কি বলবা? বিষুবীয় অঞ্চলে ল্যামডার মান কী আসে? এই যে এখানে দেখো বিষুবীয় অঞ্চল কোনটা, এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। তাই এবার আবার ল্যামডার মান কত? 0 ডিগ্রি না? হ্যাঁ 0 ডিগ্রি। তাহলে বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণটা কী পাবো আমরা? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস 0 ডিগ্রি এর হোল স্কোয়ার। তো কস 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে এখান থেকে কী পাচ্ছি? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, এটা হচ্ছে তোমার বিষুবীয় অঞ্চলে জি এর মান। তাহলে যদি তোমার এখন মেরু অঞ্চল বের করতে বলা হয়, মেরু অঞ্চলের ক্ষেত্রে কী হবে? এই যে এইটা তোমার মেরু অঞ্চল। তো এইখানে ল্যামডাটা কত তুমি দেখো, এইখানে ল্যামডাটা 90 ডিগ্রি, এখানে ল্যামডা ইকুয়াল আসবে তোমার 90 ডিগ্রি। তাহলে জি ল্যামডা কী আসবে এখানে? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ 90 ডিগ্রি এর স্কোয়ার। তো কজ 90-র মান তোমার 0, তাহলে টোটালটার ভ্যালু আসবে এখানে, টোটালটার ভ্যালু আসবে 0। তাহলে এখান থেকে জি ল্যামডা ইকুয়াল জাস্ট জি পাচ্ছি। তো ক্লিয়ার? তা এটুকু গেল অভিকর্ষ ত্বরণ জি এবং এর বিভিন্ন পজিশনে যে জি এর তারতম্যতা, সেই রিলেটেড থিওরিও বুঝলাম, ফর্মুলাও বুঝলাম। তো আমার 3rd ক্লাসে এগুলোর ম্যাথ আমরা দেখব কোথায় কী আসে। তো তোমাকে আমি এখন জি রিলেটেড আরও কিছু ইনফরমেশন দিয়ে রাখি, যেটা তোমার এমসিকিউতে মানে খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ এর জন্য তুমি নোট হিসেবে এটা লিখতে পারো, বুঝছো? এটা মূলত ভূপৃষ্ঠের জন্য বেশি অ্যাপ্লিকেবল। ওই যে প্রথম পয়েন্টটা করাছিলাম না, ভূপৃষ্ঠের জি এর মান, ওইখানে এটা বেশি অ্যাপ্লিকেবল। যাই হোক, আমরা এতক্ষণ যা করলাম সেখান থেকে একটা জিনিস বলতে পারি যে ভূপৃষ্ঠে জি এর মানটা সর্বাধিক। ভূপৃষ্ঠে জি এর মান
সর্বাধিক। তুমি ফর্মুলা অ্যানালাইসিস করলেই বুঝবা যে কিসের জন্য এটা হয়েছে আসলে। তো ভূপৃষ্ঠের জিএর মান তো সর্বাধিক বুঝলাম, এখন তো ভূপৃষ্ঠের তো বিভিন্ন পয়েন্ট থাকে, তোমার মেরু অঞ্চল আছে, বিষুবীয় অঞ্চল আছে, বা বিভিন্ন ডিগ্রি অক্ষাংশ, সবই তো ভূপৃষ্ঠের উপরেই, তাই না? দেখো তুমি সবগুলোই তো ভূপৃষ্ঠের উপরেই। এই যে বিষুবীয় অঞ্চল এটা ভূপৃষ্ঠের উপরে, মেরু অঞ্চল ভূপৃষ্ঠের উপরে, বা সামথিং ডিগ্রি অ্যাঙ্গেল যেটা সেটা ভূপৃষ্ঠের উপরে। তার ভিতরে তোমার মেরু অঞ্চলে জি এর মান সর্বোচ্চ, সবচেয়ে বেশি। মেরু অঞ্চলে জি এর মান ম্যাক্সিমাম। তো এই ভ্যালুটা কত জানো মেরু অঞ্চলের ক্ষেত্রে? জি এর মানটা হচ্ছে তোমার 9.832 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? এবং বিষুবীয় অঞ্চলে জি এর মানটা মিনিমাম, সবচেয়ে কম, মিনিমাম। এই যে বিষুবীয় অঞ্চলে জি এর মানটা মিনিমাম, সেই মানটা কত? জি ইকুয়াল 9.780 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝছো? তাহলে আদর্শ মান কোনটা ধরবো? আদর্শ মানটা এখানে লিখি। আদর্শ মানটা হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশে যে জি এর মানটা পাওয়া যায় সেটা হচ্ছে আদর্শ মান। সেই মানটা কত জানো? 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মানটা হচ্ছে 9.80665 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকেই আদর্শ মান বলা হয়। ক্লিয়ার? তো আজকের ক্লাসটা এখানে রাখছি। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব পরবর্তী যে 3টা টপিক ছিল সেটা নিয়ে, এবং আমাদের 3rd ক্লাসে আলোচনা হবে ম্যাথমেটিক্যাল পার্ট নিয়ে। তো তোমাদের কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাও। আল্লাহ হাফেজ।